টিউলিপ ও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পরিবারের পতনের নেপথ্যে এবং সর্বশেষ জানাবো অদম্য খালেদা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টিউলিপ ও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পরিবারের পতনের নেপথ্যে যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতির তদন্তের নাম আসার পর পদত্যাগ করেছেন। টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানা সহ পরিবারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সদস্যদের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে। ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা হয়েছে। 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ব্যাপক বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মুখে গত বছরের 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তার সরকারের বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন কর্তৃত্ববাদী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বড় মাপের আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও। প্রতিবেদনে বলা আছে 2024 সালের জুলাই ও আগস্টে তার ক্ষমতা থেকে পতনকে ঘিরে সহিংস সংঘর্ষে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে সংঘটিত অপরাধ তদন্তের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে টিউলিপ সিদ্দিকও রয়েছেন, যাকে দুর্নীতির মামলায় জড়িত থাকার অভিযোগে জবাবদিহি করতে বলা হতে পারে। টিউলিপ সিদ্দিকের নাম 2টি গুরুত্বপূর্ণ দুর্নীতি তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে, তবে তিনি বারবার তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। স্যার লরি ম্যাগনাসকে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক লিখেছেন, আমি স্পষ্ট করে বলছি আমি কোনো ভুল করিনি, তবে সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে সব সত্য উদ্ঘাটন করুন। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে অভিহিত করা হয়। তিনি 1971 সালে পূর্ব পাকিস্তান নামে পরিচিত দেশটির পাকিস্তান থেকে স্বাধীনতার দিকে পরিচালিত করেছিল। এটি একটি নৃশংস ও রক্তাক্ত সংগ্রামের পরে এসেছিল, যা প্রায়শই বাংলাদেশি গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়, যেখানে 30 লাখ বাংলাদেশি নিহত ও আরও 1 কোটি বাস্তুচ্যুত হয়েছিল। প্রায় 2 লাখ বাংলাদেশি নারী পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হন এবং 1973 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভোটে নির্বাচিত হন। দুর্নীতি ও রাজনৈতিক বিরোধীদের নির্যাতনের অভিযোগের মধ্যে 1975 সালের 15 আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি, তার স্ত্রী, 3 ছেলে ও পরিবারের অন্যান্য সদস্য নিহত হন। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সেই সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। 1981 সালে দেশে ফিরে শেখ হাসিনার রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের দায়িত্ব নেন। অবশেষে 1996 সালে তিনি ক্ষমতায় আসেন। শুরুতে তাকে গণতান্ত্রিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হলেও নিজের পদ ব্যবহার করে নিজেকে ও পরিবারকে সমৃদ্ধ করার অভিযোগ ওঠার পর হাসিনার ভাবমূর্তি দ্রুত বদলে যায়। অন্যান্য পদক্ষেপের মধ্যে যা এখন সমালোচকদের দ্বারা ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচিত। হাসিনার সরকার তার পরিবারের সকল সদস্যকে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আবাসনের অনুমতি দিয়ে বেশ কয়েকটি বিতর্কিত আইনও পাশ করেছিলেন। দুর্নীতির অভিযোগ, শেখ হাসিনা 2009 থেকে 2024 সাল পর্যন্ত তার মেয়াদে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির কৃতিত্ব অর্জন করেছেন, কিন্তু গত ডিসেম্বরে বাংলাদেশ সরকারের প্রকাশিত শ্বেতপত্রের সাম্প্রতিক তথ্য থেকে বোঝা যায় এই অগ্রগতি ছিল অনেকাংশেই বানোয়াট। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চুরি যাওয়ার সম্পদ ফেরত দাবি করেছেন এবং শেখ হাসিনা সহ অন্যদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন। তবে ইউনুসের দাবির পরিপ্রেক্ষিতে যে কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছেন শেখ হাসিনা। নিউ ইয়র্ক ভিত্তিক এনজিও হিউম্যান রাইটস ওয়াচ হাসিনার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে। শেখ হাসিনা এনজিওর অভিযোগও অস্বীকার করেছেন। ঢাকায় শেখ হাসিনার সরকারি বাসভবনে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক প্রচারপত্র এবং তার সঙ্গে সম্পর্কিত বিলাসবহুল বেশ কয়েকটি আইটেম পাওয়া গেছে। তদুপরি রূপপুর পারমাণবিক চুক্তিতে টিউলিপের জড়িত থাকার অভিযোগ রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 12.65 বিলিয়ন মার্কিন ডলারের ওই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ফৌজদারি মামলা করেছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ যখন তার নবগঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারের পথে হাঁটছে, তখন টিউলিপ সিদ্দিকের পদত্যাগ তার জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। অদম্য খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির অন্যতম বলিষ্ঠ ব্যক্তিত্ব। ৪৪ বছর আগে কঠিন ও দুর্যোগময় সময়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। বারবার মুখোমুখি হয়েছেন নানা চড়াই উতরাই ও ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির, তবে কোনো কিছুই টলাতে পারেনি তাকে। ৫ বার হয়েছেন কারাবন্দী, সহ্য করতে হয়েছে নির্যাতন ও লাঞ্ছনা, তবুও দলের নেতৃত্ব দিতে কখনোই পিছু পা হননি বেগম জিয়া। অটল ও অবিচল থেকেছেন সবসময়। এরশাদ ও শেখ হাসিনার দীর্ঘ স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম একেবারে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভদ্র, শান্ত ও মৃদুভাষী হলেও ব্যক্তিত্ব সম্পন্ন খালেদা জিয়া হলেন ইস্পাত কঠিন, দৃঢ় মানসিকতার। খালেদা জিয়ার শত প্রতিকূলতার মধ্যেও শক্ত হাতে এগিয়ে নিয়ে চলেছেন বিএনপিকে। 111-এর বিরাজনীতিকরণের সময় প্রচণ্ড চাপের মুখেও করেননি দেশত্যাগ। এ কারণেই তিনি ভূষিত হয়েছেন আপসহীন নেত্রী হিসেবে। দলীয় নেতাকর্মীরা তাকে বলেন দেশনেত্রী। এরশাদের পতনের পর দেশের প্রথম গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। এরপর প্রধানমন্ত্রী হয়েছেন আরও 2 বার। 4 দেয়ালের মাঝখান থেকে বেরিয়ে এসে তিনি হয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রথম নারী সরকার প্রধান, আর মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয়। বেগম খালেদা জিয়ার শাসনামলে প্রথমবারের মতো মুক্ত অর্থনীতিতে প্রবেশ করে বাংলাদেশ। উন্নয়নের এক নবদিগন্ত উন্মোচিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পথ ধরে তিনি এগিয়ে নিয়ে গেছেন বহুদলীয় গণতন্ত্র চর্চা। বিপথগামী কিছু সেনা কর্মকর্তার হাতে 1981 সালের 30 মে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আকস্মিক এই ঘটনার পর এলোমেলো ও নেতৃত্ব শূন্য হয়ে পড়ে বিএনপি। ঘিরে ধরে অনিশ্চয়তা, আর তখনই বিএনপির নেতৃত্ব দিতে এগিয়ে আসেন বেগম জিয়া। ওই বছর থেকেই তিনি শুরু করেন দল গোছানো। পাশাপাশি চলতে থাকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। প্রথমের সদস্য, এরপর হন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। 1984 সালের 10 মে নির্বাচিত হন চেয়ারপারসন। তখন থেকে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন খালেদা জিয়া এবং তার নেতৃত্বেই পূর্ণভাবে বিকশিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার সময়ই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ করে তোলেন খালেদা জিয়া। তার নেতৃত্বে 1983 সালে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। ওই ঐক্যজোট গঠনের মাধ্যমে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে শুরু হয় প্রথম আন্দোলন। এরপর আসে 1986 সালের নির্বাচন। আন্দোলনের মাঠ ছেড়ে সেই নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। কিন্তু খালেদা জিয়ার অদম্য ও আপসহীন মানসিকতার জন্য সেই ভোট প্রত্যাখ্যান করে আন্দোলনে অবিচল থাকে বিএনপি। দৃঢ় চেতা খালেদা জিয়া 1987 সালে এরশাদ পতনের এক দফা ঘোষণা করেন। ওই কর্মসূচির নাম ছিল এরশাদ হটাও। এরপর আসে 1988 সালের আরেক পাতানো নির্বাচন। সেই নির্বাচনও বর্জন করে আন্দোলনে অটুট থাকেন খালেদা জিয়া। কারাবন্দী করা হয় তাকে, কিন্তু দমে যাননি তিনি। কারামুক্ত হয়ে আবার শুরু করেন আন্দোলন। অবশেষে বিজয় আসে। দীর্ঘদিনের অবিরাম, নিরলস ও আপসহীন সংগ্রামের পর 90-এর গণঅভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার এরশাদ সরকারের। এরপর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে বিএনপি। দেশের সবচেয়ে গ্রহণযোগ্য সেই ভোটে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। খালেদা জিয়া নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতে জয়লাভ করেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র চর্চা ত্বরান্বিত হয়। ফিরিয়ে আনা হয় সংসদীয় গণতন্ত্র। প্রচণ্ড প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। সরকারি ও বিরোধী দলের সদস্যদের আলোচনা ও তর্ক বিতর্কের মাধ্যমে প্রকৃত সংসদীয় চর্চার স্বাদ পায় দেশবাসী। 1996 সালে নির্বাচনের স্বল্প সময়ের সরকারে তিনি সংবিধানে যুক্ত করেন তত্ত্বাবধায়ক সরকার। এরপর সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। অনুষ্ঠিত হয় 7ম সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বিরোধী দলীয় নেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খালেদা জিয়া। তবে তার নেতৃত্ব গুণে 2001 সালের নির্বাচনে আবার ক্ষমতায় ফিরে আসে বিএনপি। খালেদা জিয়া নির্বাচিত হন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী। এই মেয়াদ শেষে খালেদা জিয়ার ক্ষমতা হস্তান্তর করার পরে 2007 সালে দেশের রাজনৈতিক আকাশে দেখা দেয় কালো মেঘের ঘন ঘটা।
ফখরুদ্দিন ও মঈন উদ্দিনের নেতৃত্বে বিরাজনীতিকরণের নীল নকশা প্রস্তুত করা হয়, আর এরই অংশ হিসেবে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর চক্রান্ত প্রস্তুত করা হয়। কিন্তু বরাবরের মতো সেবারও অদম্য থাকেন বিএনপি চেয়ারপারসন। মাথা নত না করে অটল থাকেন তিনি। অবশেষে গ্রেপ্তার করা হয় তাকে। 1/11-এর সময় নানা চাপে পড়ে যায় বিএনপি। তবে কারামুক্ত হয়ে বিএনপিকে গোছানোর কাজে নেমে পড়েন খালেদা জিয়া। নবম সংসদ নির্বাচনের সময় সারা দেশ ঘুরে ঘুরে জনসভা ও পথসভা করেন তিনি। সেই নির্বাচনে বিরোধী দলীয় নেতা হিসেবেও ভূমিকা রাখছিলেন তিনি। কিন্তু দেশের রাজনীতি তখন প্রতিহিংসার আগুনে জ্বলছে। ঢাকার সেনানিবাসে খালেদা জিয়ার 28 বছরের আবাসস্থল কেড়ে নেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।